নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই স্টেট কার্ড নিউজের কথোপকথন পর্বে। আমরা জানি বর্ধমানে মা সর্বমঙ্গলা মন্দিরে এই মহালয়ার পরে সোমবার দিন কৃষ্ণসায়রে প্রতি বছরই ঘট উত্তোলন হয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে, এবং এই দুর্গাপুজোর যে 4 দিন, সেই 4 দিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও পালিত হয়। তো সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, জানব বিভিন্ন তথ্য। সেই জন্য মা সর্বমঙ্গলা মন্দিরের যে ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য আইনজীবী মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয় আজকে স্টুডিওতে এসছেন। দাদা নমস্কার, আপনাকে স্বাগত জানাই। তো আমরা আজকে দাদার কাছ থেকে মা সর্বমঙ্গলা মন্দিরের ওই পুজোর 4 দিন, প্রতিপদে ঘট উত্তোলন, এই সমস্ত বিস্তারিত তথ্য জানব। তো দাদা আপনাকে তো স্বাগত জানাই। সামনে মহালয়া আসছে, এরপরে মা আসবেন। তো এই যে দুর্গোৎসব মা সর্বমঙ্গলা মন্দিরে কিভাবে সূত্রপাত, তার এটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের সর্বমঙ্গলা মায়ের যে কষ্টি পাথরের মূর্তি আছে, যে মূর্তিতে পুজো হয়, সেই মায়ের মূর্তিটা অষ্টদশ ভুজা, মানে ওই মূর্তিটা মায়ের 18টা হাত আছে, তার তলায় অসুর আছে, এবং কেউ কেউ বলে কয়েক হাজার বছর পুরনো এই মূর্তি। তো এই মূর্তি পরবর্তী সময়ে যখন বর্ধমানে আসে, মানে যে 400 বছরের ইতিহাস নিয়ে আমরা কথা বলবো, সেই হিসাবে ওই মূর্তিটা জলে ভেসে হোক বা কোনোভাবেই হোক বর্ধমানে আসে। এর অরিজিনটা কোথায় এটা আমরা জানি না। এর পিছনে শিলালিপিতে যে লেখাটা লেখা আছে, সেটার পাঠ উদ্ধার এখন অবধি কোনোভাবেই হয়নি। সম্ভবত দেবনাগরীর কোনো একটা ভাগ, কিন্তু সেটাকে এখন অবধি উদ্ধার করা যায়নি। বর্ধমানের মহারাজা একদিন স্বপ্নাদেশ পান যে বর্ধমানে অমুক জায়গাতে, এই বাহির সর্বমঙ্গলা যে জায়গাটা, বাহির সর্বমঙ্গলা, ওখানে আমি আগুনে পুড়ছি বা আমি বিনা পুজোয় পড়ে আছি, মা স্বপ্ন দেন। তখন রাজা কীর্তি চান, এবং যখন উনি ওখানে ওটা তুলতে যান, তখন উনি ব্যাপারটা জানতে পারেন যে ওটাকে একটা কালো ভালো পাথর ভেবে ওখানকার যারা চুনুরিরা ছিল, ওর ওপরে ওই গুগলি ভাঙা অন্যান্য কাজে ওটা ব্যবহার হতো। তো মহারাজ স্বপ্নাদেশ পেয়ে যখন ওদের কাছ থেকে ওটা নিয়ে আসেন, তখন দেখতে পান যে ওটাকে দেখা যায় যে মায়ের ওই মূর্তি। তখন উনি নিয়ে এসে এখানে মন্দির প্রতিস্থাপন করেন, এখন যেখানে হয়েছে। তারপর থেকে তো ট্র্যাডিশনালি এত বছর ধরে মন্দিরের পুজো হয়ে আসছে। এই মন্দিরের অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই সর্বমঙ্গলা মন্দিরের যে স্ট্রাকচার, যে গঠন, এটা হচ্ছে এই দিককার সুবে বাংলার প্রথম নবরত্ন মন্দির। আচ্ছা, 9টা চূড়া মায়ের নবরত্ন মন্দির। এমনকি কালীঘাটে দক্ষিণেশ্বরে যে মায়ের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির, সেই মন্দিরও কিন্তু একইভাবে ওই একই স্টাইল নবরত্ন মন্দির, কিন্তু চূড়ার সংখ্যাটা বেশি। এবং আমাদের আগে একটা জনশ্রুতি ছিল, আমরা যেটা শুনেওছি, যে আমাদের ভবতারিণী মন্দির যখন তৈরি হয়, ওনাদের যে ট্রাস্ট ডিড, সেই ট্রাস্ট ডিডে স্বয়ং রানী রাসমণি তিনি বলেছিলেন যে আমি এই মন্দির যে গঠন করছি, তার স্ট্রাকচারটা আমি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এটা শোনা যায়, এবং ট্রাস্টেও নাকি ওনাদের আছে, এবং যার জন্যে আমাদের বর্ধমান থেকে আমরা যারা ওখানকার আপনার দক্ষিণেশ্বরে যারা আছেন এখন দায়িত্বে, কর্মকর্তারা বা ওদের ট্রাস্টের মেম্বার, তাদের সঙ্গে যখন কথা বলি, তখন ওনারা অনেকেই বলে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির মা ভবতারিণী দক্ষিণেশ্বরে, আর ওই নৈহাটিতে বোধহয় বড় মা কালী আছে, এনারা নাকি 3 বোন। আচ্ছা, সবটাই কিন্তু শোনা কথা, মানে লোক মুখে মুখে, মানে ট্র্যাডিশনালি শুনে আসছে। এটা একটা। আর আমাদের এই মন্দিরে মা যে পূজিতা হন, মা শুধু বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী নন, মা হচ্ছেন রাঢ় বঙ্গের জননী। সেই জন্যে আমরা সর্বমঙ্গলা মন্দিরকে বা সর্বমঙ্গলা মাকে শুধু বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী বলি না, মাকে আমরা রাঢ়েশ্বরীও বলি। উনি রাঢ়ের দেবী, রাঢ়েশ্বরী।
নামটা একদমই আমরা আজকে প্রথম জানলাম, আমাদের সুধী দর্শকবৃন্দদেরও হয়তো এই প্রথম শোনা যে রাঢ়বঙ্গের দেবী বলে তারা যেটা বললেন সঞ্জয় দা, যে উনি রাঢ়েশ্বরী নামেও পরিচিত। আর মা সর্বমঙ্গলা তো বর্ধমানের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে, বর্ধমান মানেই মা সর্বমঙ্গলা। তো দাদা জানতে চাইবে যে এই যে পুজোর 4 দিন, ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত আপনাদের তো নানা রকম কর্মসূচি, অনুষ্ঠান, বিশেষ আয়োজনও থাকবে, তো এবছরের কি বিশেষ আয়োজন? বলি, আমাদের যারা বর্ধমানের মহারাজারা যারা এই মূর্তিকে নিয়ে এসে প্রতিস্থাপন করে মন্দির তৈরি করেছিলেন, তারা সবাই নর্থ ইন্ডিয়ার লোক। আচ্ছা, উত্তর ভারতের, পাঞ্জাবের তারা অরিজিন, মানে এক কথায় বাঙালি নন, তারা বাঙালি কেউ নন না। কিন্তু বঙ্গ সংস্কৃতির বর্ধমানের প্রত্যেকটি মাটির প্রত্যেকটির সঙ্গে তাদের অবদান অনস্বীকার্য। সবটাই বর্ধমান মহারাজাদের দেওয়া। সেই জায়গা থেকে যেহেতু ওনারা ওই দিককার, সেহেতু এই পুজোটা কিন্তু এমনি সাধারণ দুর্গাপুজোর থেকে একটু আলাদা। আমাদের এটা কিন্তু নবরাত্রি দুর্গাপুজো হয়। যে কোনো প্যান্ডেলে বলুন বা বাড়ির পুজো ষষ্ঠী থেকে শুরু হয় কিংবা পঞ্চমী বিকাল থেকে শুরু হয়। আমাদের সর্বমঙ্গলা মন্দিরের যে মায়ের পুজো, এটা আমাদের শুরু হয় প্রতিপাদ থেকে, মানে মহালয়ের পরের দিন থেকে। এবছরে 22শে সেপ্টেম্বর আমাদের ঘট তুলে আমাদের এই 9 দিন ব্যাপী মায়ের যে পুজো, সেটা আমাদের শুরু হয়ে যাবে। আমাদের ওই প্রতিপদ থেকেই, মানে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এইভাবে কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে পুজোটা কিন্তু আমাদের হয়। সুতরাং আমাদের পুজো, আমাদের রাঢ়বঙ্গের যে পুজোর সূচনা, সেটা সর্বমঙ্গলা মন্দির থেকে এই নবরাত্রি পুজো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই রাঢ়বঙ্গে, যেহেতু উনি রাঢ়েশ্বরী, রাঢ়বঙ্গের পুজোর সূত্রপাত কিন্তু এই বছরের তারিখ অনুযায়ী আমাদের 22শে সেপ্টেম্বর, মানে সোমবার, মানে বাংলা 5ই আশ্বিন থেকে আমাদের রাঢ়বঙ্গে পুরো পুজোর সূত্রপাত হয়ে যাচ্ছে। ঘট উত্তোলনটা তাহলে হয় কৃষ্ণসায়রে? ঘট উত্তোলনটা কৃষ্ণসায়রে হয়, বড় করে শোভাযাত্রা করে বর্ধমানের আপামর জনসাধারণ, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেরা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা সবাই মিলে, তো সর্বমঙ্গলা মায়ের সঙ্গে প্রত্যেকের সেন্টিমেন্ট বর্ধমানে জড়িত, এখন সবাই মিলে থেকে এই ঘট উত্তোলনটা হয় আমাদের কৃষ্ণসায়রের চাঁদনীঘাট থেকে। ওখান থেকে নিয়ে গিয়ে ঘট প্রতিস্থাপন করা হয় আমাদের মন্দিরে, এবং সেই দিন থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। এবং ওই দিন সকালে আমাদের একটা অনুষ্ঠান হয়, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে হয়। তারপর থেকে ষষ্ঠী অবধি আমাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে কিছু না কিছু ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোর কদিনই চলে। নাট মন্দিরেই আমাদের হয়, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় হয়। নানা রকম ভক্তিমূলক প্রোগ্রাম হয়, নাচের অনুষ্ঠান হয়, যেটাই হয় সেটা 8টার মধ্যে শেষ হয়ে যায়। যদিও মায়ের শয়নের টাইম 8:30টার মধ্যে মাকে শয়ন দিয়ে দেওয়া হয়। আর পুজোর সময় যখন থাকে তখন অনুষ্ঠান হয়তো বন্ধ থাকে, কিন্তু মা যতক্ষণ অবধি, যেদিন যেমন টাইম ততক্ষণ অবধি মাকে রাখা হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে আমরা সাধারণত 4 দিনের পুজোর সঙ্গে পরিচিত, এই যে প্রতিপদের পর থেকে যে পুজোটা, সেটা কি কিছু বিশেষ? মানে আমাদের ওই প্রতিপদ থেকে নবমী অবধি প্রত্যেক দিন আমাদের সকালে চণ্ডী পাঠ হয়। আচ্ছা। এবং মন্দিরে পুজো হয়, মায়ের জন্য পৃথক ভোগের ব্যবস্থা করা হয়, এবং আলাদা আলাদা দিনে আলাদা আলাদাভাবে মাকে ভোগ দিয়ে আমাদের মাকে পুজো করা হয়। এছাড়া পুজোর যে উপাচারগুলো আছে সবটাই আমাদের এখানে হয়। আর মূলত ষষ্ঠী দিন সন্ধেবেলাতে আমাদের মন্দিরে যে বেল গাছ আছে, সেই বেলতলাতে যে বেল বরণ, মানে বোধন যেটা হয়, সেটা দিয়ে কলা বউটা সপ্তমীতে আনা হয়। সেটার পুজোটা হয় কিন্তু এই ষষ্ঠী বিকেলে। তারপরের দিন থেকে পরপর যেমন এই 4 দিনে যে খুব, মানে যেটা প্রেফার্ড পুজো, মানে সবাই যেটা করে আর কি, সেই 4 দিনের জন্য এটা চলে। আচ্ছা আচ্ছা। আপনাদেরও কি তাহলে কলা বউ বরণ? কলা বউ আমাদের একদম, আমাদের কলা বউ স্নান করানো থেকে শুরু করে সবটাই হয়। ওই কৃষ্ণসায়রে না, কৃষ্ণসায়রে নয়, আমাদের যে কলা বউটা করা হয় সেটা, যেহেতু আমাদের নবরাত্রির পুজো, আমাদের যেদিন বেলতলাতে বেল বরণের পুজোটা হয় ষষ্ঠী সন্ধ্যেবেলাতে, সেই দিনই ওখানে আমাদের কলা বউকে স্থাপন করা হয়। এবং ওখানেই পুজো পাঠ করে নিয়ে ওকেই আমরা সপ্তমীর দিন মায়ের পাশে আমরা বসিয়ে তারপরে পুজোটা চলে আর কি।
আর আপনাদের মন্দিরে অষ্টমীতেই বোধ হয় নাকি যে ওই যে 8টা কুমারী মেয়েকে নিয়ে ওটা হয় আমাদের নবমীর দিনে। হ্যাঁ, সপ্তমী অষ্টমী নবমী যেমন হয়, আমাদের নবমী পুজোর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে 9 জন কুমারীকে, 9টা কুমারী কিন্তু আলাদা আলাদা বয়সের। আচ্ছা, একই এজের নয়? না, একই এজের নয়। 9টা কুমারী 9টা বয়সের, এবং 9টা যে নামে মায়ের নবরাত্রি যে 9টা নামে হয়, তাদের প্রত্যেককে সেই নামে আলাদা আলাদা করে আমাদের 9 জন ঠাকুর মশাই আলাদা আলাদাভাবে ওনাদেরকে পুজো করেন। আমাদের এই কুমারী পুজোটাকে খুব বিশেষ, প্রচুর মানুষের ভিড় হয়। হয় না, শুধু বর্ধমানে নয়, 9টা কুমারীকে বসে একসঙ্গে পুজো আমাদের এইদিকে খুব কম জায়গাতে হয়। এবং যার জন্য নবমীর দিনে মানে শুধুমাত্র স্টেট চ্যানেল নয়, গত 2-3 বছর কিছু ন্যাশনাল চ্যানেলও, মানে জাতীয় কিছু এই আপনাদের প্রিন্ট এই মিডিয়া তারা টেলিকাস্ট করেছে যে 9টা কুমারীকে একসঙ্গে বসে, যেখানে বেলুর টেলুরে একটা করে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু নতুন করে কিছু সৃষ্টি নয়, একটা ট্র্যাডিশন চলে আসছে। আমরা সেই ট্র্যাডিশনের ধারক এবং বাহক, যারা করেছিলেন সেটাকে আমরা চালিয়ে যাচ্ছি। তো এই যে 9টা কুমারী সিলেকশনটা কি করে করে? সিলেকশন মানে অনেকেই নাম দিয়ে যায়। কতদিন আগে থেকে হয়? ও 1 বছর আগে থেকে অনেকে দেয়, দেখতে এলো হয়ে গেল। তবে আমাদের যেটা একটা আমরা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে এই কুমারী সিলেকশনের ব্যাপারে প্রথম যা হচ্ছে বাবা এবং মা দুজনকেই ব্রাহ্মণ হতে হবে। দুজনেই ব্রাহ্মণ হতে হবে। অনেক ক্ষেত্রে বাবা ব্রাহ্মণ, মা নন। হ্যাঁ, এখন তো এগুলো হয়েই থাকে, এগুলো খুব নর্মাল ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরে যেহেতু আমরা মায়ের হয়ে পুজো করি, তো ঐতিহ্য, এবং তাকে আমরা মাকে সামনে রেখে মানে মায়ের রূপে পুজো করছি। কারো নাম কুবজিকা, কারো নাম বিভিন্ন নামে। হ্যাঁ, সেই একটা নামে যখন মাকে পুজো করা হচ্ছে, আমরা সেটা ব্রাহ্মণ সন্তানই মোটামুটি প্রেফার করি। ওইটি আপনাদের তরফ থেকে শর্ত? ওইটাই একমাত্র সব থেকে বড় শর্ত, আর অন্য কিছু নয়। আবার এই ব্যাপারেও অনেকের মানে একটু কুসংস্কার আছে, না মেয়েকে কুমারীতে পুজো করাবো না বা করবো না। আবার অনেকের ইন্টারেস্ট থাকে, না মেয়েকে কুমারী সে পুজো করাবো, যে যেমন ভাবে করে। তবে এটা আমরা মেনটেন করি, এবং প্রত্যেক কুমারীকে আলাদা আলাদা আমাদের কেমন বয়স থাকে দাদা? যা হবে উইদিন 11 বছর বয়সের মধ্যে, মানে 11 ক্রস একদম ওই 3 বছর বয়স থেকে 11 বছর বয়সের মধ্যে আমাদের এগুলোকে সিলেকশন করা হয়। আচ্ছা আচ্ছা। এবং নতুন বস্ত্র একদম ওরা সাজিয়ে নিয়ে আসে নিজের নতুন জামা কাপড় দিয়ে। আমাদের মন্দির থেকে প্রত্যেককে একটা করে মায়ের বেনারসি দেওয়া হয়। আচ্ছা। এছাড়া বিভিন্ন ভক্তরা তারাও বিভিন্ন রকমের 9 জনের জন্য গিফট দেন। আর মন্দিরের তরফ থেকে যেমন একটা করে তক্ত সাজিয়ে দেওয়া হয়, মানে একটা মেয়েকে পুজো করার সময় বা একটা মেয়েকে বিয়ের সময় যেমন তক্ত দেওয়া হয়, একটা শাড়ি, আলতা, সিঁদুর, সাজের জিনিস, তার সঙ্গে চকলেট, মিষ্টি, হ্যাঁ, যেমন একটা তক্ত হয়, একটা করে তক্ত করে গোটা ফল একদম তক্ত করে সেইভাবে আমাদের দেওয়া হয় প্রত্যেক বছর। আচ্ছা। আর মহারাজের সময় বোধ হয় মোষ বলি হতো, তারপরে ছাদ বলি। মোষ বলিটা আমাদের 1994 সাল অবধি বা অবধি ছিল। তার পরবর্তী সময়ে 1998-এ আমাদের যখন 1990 বা তারপরে না এই 2002-3 সাল করে আমাদের সৌমিত্র মোহন সাহেব বর্ধমানের ডিএম ছিলেন। তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অর্ডার ছিল বা ছিল, ওনারা উদ্যোগ নিয়ে বর্ধমানে ওই বিধাতা কালীমা, আমাদের সর্বমঙ্গলা মন্দির, এরকম বেশ কিছু মন্দিরে বলিদানটাকে একদম স্টপ করে দেয়, পশু বলিটাকে। এবং এই পশু বলিটা বন্ধ করে দেওয়ার আগে আমরা কিন্তু এটা নিয়ে বিশদে একটা আলাপ আলোচনা করেছিলাম, কারণ এটার মধ্যে তো অনেকের অনেক সংস্কার জড়িয়ে আছে। যদি ধরুন অনেকে তখন বলেছিল যে অনেক বর্ধমানের ওপর অমঙ্গল ঘটবে, অনেক মানুষের অসুবিধা হবে, এই মায়ের কোপ পড়বে, কিন্তু মা তো মঙ্গলময়ী, কার ওপর কোপ পড়বেন, মা সবাইকারই ভালো করেন। তো তখন আমরা যেটা করেছিলাম আমাদের এবং এই ব্যাপারটা নিয়ে আমাদের সর্বমঙ্গলা মন্দিরে যে নাট মন্দির আছে, ওই নাট মন্দিরে আমাদের বর্ধমানে যে টোল আছে, টোলের পণ্ডিত মশাইরা এবং আরও কয়েকজন মিলে যারা এই শাস্ত্র পড়ে, তারা সবাই মিলে বসে, এবং বর্ধমানে বেশ কিছু মন্দির থেকে রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন, সবাই মিলে বসে একটা কমন সিটিং হয়েছিল। সেই আলোচনা থেকে তারা বলেছিল যে না, যে বলি দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এবং বলি দেওয়া হোক, সবসময় যে পশু বলি দিতে হবে তার জন্য এরকম কোনো কম্পালসারি ম্যাটার নেই। যার জন্য এখন তখনই ওটা সিদ্ধান্ত হয়েছিল যে ওই আপনার 5টা ফল দিয়ে বলি হয়, সন্দেশ দিয়ে বলি হয়,
চাল কুমড়ো বলি হয়, এগুলো আমাদের সবটাই হয়। ওই হাড়িকাঠি দিয়ে যেভাবে হয় সবটাই হয়। প্রতিদিনই হয় নাকি ওই পুজোর 9 দিন? না, যেদিন যেদিন বলিদানের ব্যাপারটা থাকে সেদিন, নবমী আর অষ্টমী এই দুদিন, ওই সন্ধি পুজোর সময়টা, ওই সময়টাতে ওটা আমরা কুষ্মাণ্ড বলিদান আমরা করি। সেটা অষ্টমীর দিনে ওই যেটা সন্ধি পুজোর খ্যানটায়, সেই সময়টা সন্ধি পুজো তো দুর্গোৎসবের একটা অন্যতম মানে দিন, ওটা অন্যতম মুহূর্ত। তো আমাদের মা সর্বমঙ্গলা মন্দিরে সন্ধি পুজোতে বিশেষ কিছু মানে আমাদের পুজোটা শুরু হয়ে যায় এবং আমাদের ঠাকুর মশাইরা পলটা হাঁকেন। এবং একটা সময় ছিল যখন আমাদের এই সর্বমঙ্গলা মন্দিরের যে কামানটা আছে, দেখবেন এখন তার কামানটা নেই, তার একটা রেপ্লিকা তৈরি করে রাখা আছে। ওই রেপ্লিকাটার ওখানে অরিজিনাল কামান ছিল। তো বহু বছর ওখানে যে কোনো কারণেই হোক ওপেন এয়ারে পড়ে থাকার জন্যে বলুন, বা ওটার ওপরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহারের ফলে ওটা হয়তো খারাপ হয়ে গিয়েছিল, কিংবা বারুদের কোনো গন্ডগোল ছিল, যে কোনো কারণেই হোক ওই 94 সালে 94 না 96 সালে বাস্ট হয়েছিল। আচ্ছা, কামানটা ফেটে গিয়েছিল এবং মানুষ মারা গিয়েছিল। তো তার পরবর্তী সময় এটা নিয়ে হাইকোর্টে মামলাও হয়। সেখান থেকে ট্রাস্ট কমিটির সমস্ত সদস্যরা, অ্যাকচুয়ালি ওটার লাইসেন্সটা ছিল বর্ধমান মহারাজার নামে, পূর্ণাচন্দ্র মহাতাবের নামে। গভর্নমেন্ট থেকে যে বারুদ টারুদগুলো আপনার ওতে ব্যবহার করা হতো সেগুলো গভর্নমেন্ট থেকে সাপ্লাই হতো, তার জন্য আলাদা পৃথক লাইসেন্স ছিল। তো ওইটা যে ফেটে গেছিল, তো ফাটার পরে ওনাদেরও যারা ফরেন্সিক লোকজন আছে তারা এসে দেখেছিল যে ব্যাপারটা কি, মানে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আর কিছু নয়, যেহেতু মানুষ মারা গিয়েছিল। তো তার পরবর্তী সময় আমরা কিন্তু ওই আমাদের ওই কামান দাগাটা বন্ধ হয়ে গেছে। এবং একটা সময় ছিল একটা বিস্তীর্ণ অঞ্চল এই কামানের তোপের সাথে সাথে তারা ওই সন্ধিক্ষণের বলিটা দিত। মানে ওটাই যে অনেক দূর, মানে এখনো বহু লোকের কাছে আমরা শুনি যারা মন্দিরের ভক্ত আছে, বর্ধমানের আশেপাশে গ্রাম, মানে তালিত বলুন, রায়ান বলুন, শক্তিগড় বলুন, ওদিকে দক্ষিণ দামোদরেরও বিস্তীর্ণ অঞ্চল, তারা এই সর্বমঙ্গলা বাড়ির তোপধ্বনি এর যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা শুনেই তারা কিন্তু সন্ধি পুজোটা করত। এখনও আমরা এত মানে বিজ্ঞানের যুগে আমরা পড়ে আছি, আমরা মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ইয়েতে দেখলেই সঙ্গে সঙ্গে দেখে নিতে পারি। তবুও প্রচুর পুজো কমিটি আছে বা প্রচুর আপনার বাড়ির পুজো আছে, বর্ধমান শহরে তো বাড়ির পুজো অনেকগুলো আছে। তারা সবাই এই অষ্টমীর দিন কিংবা সপ্তমীর বিকালে এসে মন্দিরের যে মূল ঘড়িটা থাকে, মন্দিরে যে মূল ঘড়িটা থাকে, ওই ঘড়িটা দেখে টাইমটা মিলিয়ে যায়। কারণ আমরা তো ওই ঘড়িটা দেখেই বলিটা করবো, তো সেই জন্যে ওই ঘড়িটা মিলিয়ে নিয়ে যায়। এবছর আমরা চিন্তা করেছি আমরা একটা পার্টিকুলার জায়গায় যে আমরা এই ঘড়ি ধরে আমরা সন্ধি পুজোর বলিদান করব, এইরকম একটা সুন্দর করে একটা জায়গায় ডিসপ্লে করে একটা ঘড়ি রেখে দেবো, যাতে যে কেউ এসে ওটাকে দেখে যেতে। খুব সুন্দর, মানে সেই কামান চলে যাক, সে যাই যাক, কিন্তু সেই ঐতিহ্যটাকে কোনো রকম ভাবে যে মায়ের বাড়িকে অনুসরণ করে আমরা পুজোর প্যান্ডেলই বলি বা ব্যক্তিগত বাড়ির পরিবারের পুজো বলি, সেই পুজোটা কিন্তু সেই মায়ের সময়কেই অনুসরণ করে। একদম 100%। আজকের দিনে প্রত্যেক বছর ওই অষ্টমীর দিনে মন্দির কমিটি এবং স্থানীয় যারা মানুষরা আছেন তারা ওই কামানের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজায়। এবং সেদিন যারা ওই কামানের আঘাতে যারা মারা গিয়েছিলেন তাদের জন্য ওখানে একটা শোক প্রস্তাব এবং মোমবাতি টোমবাতি জ্বালিয়ে একটা ছোট্ট উদযাপন কিন্তু প্রত্যেক বছর করা হয় অষ্টমীর দিনই। আর বলছি যে ধরুন এই যে মা সর্বমঙ্গলা তো অনেক দিনের ঐতিহ্যবাহী দেবী, মানে গোটা বর্ধমানের জনসাধারণের মা, তো ভিড় নিশ্চয়ই উচ্ছে পড়ে 9 দিন ধরে, বিশেষ করে ষষ্ঠীর থেকে দশমী। তো এত ভিড় সামলানো হয় কি করে, মানে অসুবিধা হয়? অ্যাকচুয়ালি বর্ধমানের যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিএম হোক, এসপি হোক, বা নতুন চেয়ারম্যান হোক, কাউন্সিলররা হোক, পুলিশের কর্তারা হোক, যারাই বর্ধমানে পোস্টিং আসেন তারা একবার প্রথমে এসে মাকে দর্শন করি, এবং তারা প্রত্যেকেই আমাদের এই ট্রাস্টের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। যার জন্যে আমরা আগে থেকে সমস্ত চিঠিপত্র দিয়ে প্রশাসনকে জানিয়ে রাখি, এবং প্রশাসন এখানে সিসিটিভি থেকে শুরু করে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখেন, এবং টোটাল ট্রাফিকটা কন্ট্রোল হয় বিসি রোড থেকে। আচ্ছা, চতুর্দিকে বিসি রোড, ওদিকে ভাতছালার রাস্তা, এগুলো সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়।
প্রতিদিন গড়ে দমকল, স্কাউট, রেড ক্রস, পুলিশ, এনসিসি আর যে এমার্জেন্সি সার্ভিসেস যেগুলো আছে আর কি, ওই হোম ডিফেন্স, সিভিল ডিফেন্স, এসব যারা আছে, এই সমস্ত মিলিয়ে পুজোর সময় ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিন শুধু মন্দিরের নিরাপত্তা এবং মানুষের সুবিধার্থে 200 করে ওই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার, এই ধরনের ভলেন্টিয়ার থেকে 200, কারণ আমরা ভোগ খাওয়াই তো, কারণ তারা ইয়ে করার পরে দুপুরবেলায় তারা আমাদের কাছে খান, মিনিমাম 200 জন করে থাকেন প্রতিদিন 200 করে তারা মেনটেন করেন। কেউ বিসি রোডের মুখে সামলাচ্ছেন, কেউ ভাত ছালার মুখে সামলাচ্ছেন, কেউ মন্দিরের ভিতরে সামলাচ্ছেন। মহিলা পুলিশও প্রচুর থাকে, কারণ প্রচুর মহিলার ভিড় হয়, তার মধ্যে হাট টানাটানি যে সমস্ত কোনো আছে, এগুলো তো আছেই। তো যেভাবে কিন্তু প্রশাসন যেভাবে সহযোগিতা এবং এত সিস্টেমেটিকভাবে এন্ট্রি এক্সিট সমস্তটাই ওনারা নির্ধারণ করেন। আমরা ট্রাস্ট কমিটি বলি আমাদের এই জায়গাটায় এইটা হবে, বাদ বাকি সমস্তটাই। সেক্ষেত্রে আমাদের এসপি সাহেব, আমাদের ডিএম ম্যাডাম, আমাদের বর্ধমান থানার আইসি বা ফায়ার সার্ভিসের যে সমস্ত আধিকারিকরা আছে বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকরা আছে, যথেষ্ট সাহায্য করেন। এবং ওই সাহায্য এবং ওই প্ল্যানিং ওয়েতে না করলে মন্দিরের মধ্যে যখন তখন ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। যে ভিড়টা হয়, মানে ভিড় তো উপচে যায়। এবং এটাও আপনাকে বলি, বর্ধমানে একমাত্র মন্দির যেটা আমাদের সর্বমঙ্গলা মন্দির, যেখানে কিন্তু পার্মানেন্ট পুলিশ ক্যাম্প আছে। আজকের দিনেও সর্বমঙ্গলা মন্দিরে 2খানা করে পুলিশ, তারা ভিতরে ক্যাম্প করে একদম পার্মানেন্টলি মায়ের নিরাপত্তা এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যদি ভিড় হয় সেটা সামলানোর জন্য 2 জন পার্মানেন্ট পুলিশ কর্মী আমাদের মন্দিরে পুলিশ সর্বমঙ্গলা পুলিশ ক্যাম্প আছে। আছে, সেগুলো লকারে আছে বা আছে, সেগুলো থাকলেও মানে পাবলিকের সুবিধার্থে 2 জন করে পুলিশ কর্মী আমাদের ওখানে আছে। আর মায়ের কি এই 4 দিন বা 9 দিনের জন্য বিশেষ সাজসজ্জা করা হয়? সাজসজ্জা প্রত্যেক দিন মা তো 2 বেলাই আলাদা আলাদা পড়ে। মন্দিরে এই পুজোর কদিন তো মাকে রাজবেশ পরানো হয়, দশমীর দিন মাকে সমস্ত গয়না মাকে রাজবেশ, মানে পুরো সোনার মুকুট টুকুট মায়ের যেগুলো আছে সেগুলো দিয়ে মাকে সাজানো হয় দশমীর দিনে। আর তাছাড়া এমনি তো প্রত্যেক মায়ের গয়না চেঞ্জ করে দেওয়া হয়, শাড়ি 2-3বার করে চেঞ্জ করা হয় পুজোর সময়। তারপর অনেক ভক্ত নিয়ে এসে বলেন যে আমার শাড়িটা একটু মাকে পরিয়ে দিন বা করুন, এটাও চলে। তো এই কদিন তো মায়ের জন্য যথেষ্ট মানে ব্যবস্থা সবটাই থাকে, বিশেষ ভোগের ব্যবস্থা থাকে। যে সিংহাসনের ওপরে মা পূজিতা হন, ওই সিংহাসনটা বহু পুরনো, রাজার আমলে। হ্যাঁ, এবং রাজা তেজচাঁদের স্ত্রী তিনি ওই সিংহাসনটা করে দিয়েছিলেন, যার একটা লেখনী, ওনার লেখনী ওখানে লেখা আছে যে উনি করেছিলেন। আর ওখানে এই পুজোর আগেই ওটাকে পুরো নতুন করে আবার পালিশ করিয়ে যেটুকু জায়গায় খারাপ হয়েছে সেটাও করে দেওয়া হয়েছে। অলরেডি আপনি দেখতে পাবেন মন্দির রঙ হয়ে গেছে। প্রত্যেক বছর পুজোর আগে মায়ের মন্দির রং হয়। মায়ের মন্দির, নাট মঞ্চ, মায়ের যে শয়নকক্ষ সমস্ত নতুন করে আবার তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি সাধারণ আমাদের জনগণদের উদ্দেশ্যে বলবো যে এখানে প্রতিদিনই কি মায়ের ভোগটা বিনামূল্যে ওটা বিতরণ হয়? মায়ের যে প্রসাদ আমাদের মানে পুজোর 4 দিনের জন্য একমাত্র নবমীর দিনে আমরা 5000 অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করি, কিছু কম বেশি হয়। যত মানুষ লাইনে থাকে প্রত্যেককে ফ্রি ভোগটা আমাদের দেওয়া হয়। কিন্তু আমাদের রেগুলার যে ভোগ চলে সেটা আমাদের বসে খাওয়ার জন্য 50 টাকা আর নিয়ে যাওয়ার জন্য 60 টাকা। এই দুটো আমাদের প্রত্যেক দিন এই ভোগটা আমাদের দেওয়া হয়। নবমীর দিনটা ফ্রি অফ কস্ট। আর এছাড়াও অন্যান্য বছরের কোনো দিন নবান্ন বা ইয়ের সময় তখন যেভাবে যা হয় করা হয়। কিন্তু এমনি সারা বছর আমাদের যে ভোগের ব্যাপারটা থাকে 300 বসে এবং 100 নিয়ে যাওয়া, এটা আমাদের প্রত্যহ আমাদের চলে। এবং এটার জন্য আপনার মানে আমাদের 400 ভোগই প্রত্যেক দিন শেষ হয়ে যায়। আর এই যে মা সর্বমঙ্গলার যারা পুরোহিত, এরা কি বংশ পরম্পরা? অ্যাকচুয়ালি এই যখন এই মাকে নিয়ে এসে রাজা পুজো করেছিলেন তখন 2টো গ্রামের পুরোহিতদেরকে, মানে কেউ বলে যে তারা ওটাকে পেয়েছিল রাজাকে দিয়েছে, আর কেউ বলে যে না রাজা ওনাদেরকে রিক্রুট করেছিলেন যে মায়ের দেব সেবা করার জন্য। একটা হচ্ছে রায়ানের গ্রুপ আর একটা হচ্ছে বেগুড় বলে একটা গ্রামের গ্রুপ, 2টো গ্রুপ, রায়ান আর বেগুড়। এবং তারাই বংশ পরম্পরায় আজও
আপনার পালা করে করে, আমাদের যে পালা সিস্টেম আছে সেই পালা সিস্টেমে তারা পুজো করে। রায়ান আর বেগুন দুটোই আমাদের বর্ধমানের পার্শ্ববর্তী, আর এরাই বরাবর করে আসে, এদেরই ফ্যামিলির লোকেরা ট্র্যাডিশনালি করে আসছে, আজও পুজো তারাই করে। আচ্ছা, আর তারা কি নির্দিষ্ট বেতন পায়? না, মন্দিরে এই সমস্ত যে পুরোহিত মশাইরা আছেন এনারা নির্দিষ্ট কোনো বেতন পান না। আমাদের 4 জন মতো পুরোহিত আছেন যারা নির্দিষ্ট বেতন পান পুজো করার জন্য। আর আমাদের ভোগ ঘরে যে ঠাকুর মশাইরা রান্না করেন তারা বেতন পান, কিন্তু বাদ বাকি যে পুরোহিতরা যারা পালা করতে আসেন তারা কিন্তু যারা যেদিন যার পালা থাকে তারা নিজের মতো ওখান থেকে যেটুকু দক্ষিণা সেটা পান। হ্যাঁ, এবং মন্দির থেকে তাদের জন্য ভোগের ব্যবস্থাটা থাকে। আচ্ছা, আর প্রণামী যা পেল একদম। আর আপনারা তো ট্রাস্টি বোর্ডের সঙ্গে যুক্ত, তো আপনাদের আর কি চিন্তা ভাবনা আছে মায়ের চিন্তা ভাবনা? মানে আপনাকে বলি, পরবর্তী বলতে আপনি দেখেছেন আমাদের পৌরসভার আমাদের এই যে ট্রাস্ট বডি আছে, এই ট্রাস্ট বডির যিনি চেয়ারম্যান হন, সভাপতি হন, তিনি বাই ভার্চু অফ হিজ পোস্ট বর্ধমান মিউনিসিপ্যালিটি যিনি চেয়ারম্যান থাকেন, এই মুহূর্তে পরেশবাবু আছেন, যিনি যখন চেয়ারম্যান হন, এর আগে স্বরূপ দত্তবাবু ছিলেন, সুরেন মণ্ডল ছিলেন, আইনুল হক সাহেব ছিলেন, তো যেই বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হন তিনি আমাদের ট্রাস্ট বোর্ডের সভাপতি। সুতরাং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমাদের একটা বড় সম্পর্ক থাকে। এছাড়া যে আমাদের নতুন কমিটি হয়েছে তার মধ্যে ডিএম, এসপি, বিধায়ক, লোকাল কাউন্সিলর তারা সবাই আছে, এবং এরা সবাই থাকার জন্য প্রশাসনিক একটা নজর, প্রশাসনিক একটা তত্ত্বাবধান সব সময় কিন্তু মন্দিরের উপরে আছে। আর মূলত ডেভেলপমেন্টের ব্যাপারে যেটা বলছেন, মন্দিরের চারিপাশে যে সমস্ত দোকান আছে আপনি দেখবেন এখন অনেকটা জায়গাটা খালি করে দেওয়া হয়েছে। সামনে যে জায়গাটা আছে ওটা আগামীদের পার্কিং এবং পার্ক, মানে গাড়ি রাখার মতো জায়গা। বিধায়ক আমাদের বর্ধমানের এবং চেয়ারম্যান সাহেব এনারা দুজনেই একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন ওখানে বড় কোনো প্রজেক্ট করার জন্য, যেটা আমরা দেখছি যে দিঘির মতো নতুন হয়েছে। ওইটার জন্য বর্ধমান পৌরসভা 58 লক্ষ টাকা বরাদ্দ করেছে। হ্যাঁ, এবং যার জন্য ওটাকে পার্কের মতো হবে, ওটা পার্কের মানুষের চলাফেরার মতো হবে ব্যক্তিদের জন্য। একদম ঠিক বলেছেন, এই জন্যই করা হয়েছে। ওইটা না করলে ওই জায়গাটাতে যেভাবে মানুষ ওই পুকুরটাতে নোংরা ফেলছিল, একদম যেভাবে নোংরা ফেলতো, মানে ওয়েস্টেজ করে পুকুরটাতে যখন সংস্কার শুরু হলো আমরা ছিলাম, আমরা দেখেছি অন্তত কয়েকশো গাড়ি শুধু পলিথিন গেছে, 100 গাড়ির ওপর শুধু পলিথিন বেরিয়েছে ওখান থেকে। যাই হোক, এই মোটামুটি। আর ডেভেলপমেন্ট মানে নতুন দোকান হয়েছে, ওই দোকানগুলো আমাদের বিলি করা হবে, সামনে পার্কিং হবে। ডান দিকটাতে আপনার ভাতছালা পুলের দিকে যখন আপনি যাচ্ছেন তখন ডান দিকটায় দেখবেন কয়েকটা নতুন দোকানঘর হয়েছে। ওখানটাতে আমরা ডালা আর্কেড করে দিচ্ছি। মন্দিরের সামনে যাদের দোকান ছিল, যারা দেখবেন চাঁচে এখন দোকান করে বসে আছে, তাদেরকে আমরা তুলে নিয়ে গিয়ে ওই একটা জায়গায় পরপর বসিয়ে দিচ্ছি। ওখানটা পুরো ডালা আর্কেড, মানে সামনেটা মায়ের পুরো থাকবে। আর দেখবেন বড় মন্দিরে গেলেই দেখবেন ডালা পুজো বিতরণ বিক্রির জন্য একটা আলাদা জায়গা। এটা ঠিক সেইভাবে আমাদের যারা এখন চিন্তা ভাবনা করছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, বিধায়ক বলুন, আমাদের চেয়ারম্যান সাহেব বলুন, বা ট্রাস্ট বোর্ড যে চিন্তা ভাবনা করছে, আমরা এটাকে আরও বড়োভাবে করার চেষ্টা করছি। আমাদের বিডিএ থেকে 2টো তরুণ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে আগামী দিনে, একটা জিটি রোডে, একটা মায়ের মন্দিরের সামনে। এর আগে আমাদের যিনি এমএলএ ছিলেন রবি রঞ্জন বাবু, ওনার সময়তেও কিছু টাকা আমাদের গ্র্যান্ট হয়েছিল। তো বিভিন্ন সময় যারাই যখন এসছেন তারাই কিন্তু মায়ের মন্দিরের জন্য ডেভেলপমেন্টের জন্য কিছু করেছিলেন। তো এই মুহূর্তে কিছু জবরদখল ছিল, সেগুলোকে ক্লিয়ার করে দিয়ে, এবার তাদের মধ্যে অনেকেই আমাদের মন্দিরের ভাড়াটেও আছে, যারা ভাড়াটে আছে তাদেরকে পুনর্বাসন দিয়ে তারপরে আমরা এই গোটা জিনিসটা আরো সুন্দরভাবে, যাতে এই সর্বমঙ্গলা মন্দিরটা পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের পর্যটন মানচিত্রও আছে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কিছু গন্ডগোল থাকার জন্যে এই প্রজেকশনটা মানুষ পাচ্ছিল না। যেমন এই সামনের জায়গাটা খালি করে দেওয়ার পরে আপনি তেলমারুয়ে রাস্তা দিয়ে আসেন, আপনি গোটা ঐতিহ্যটা দেখতে পাবেন, যে জিনিসটা আগে দেখা যেত একদম ওইটা দেখা যেত না, এখন দেখা হচ্ছে। এছাড়া পুরনো যে জিনিসগুলো, দুপাশে 2টো সিংহ ছিল, সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছিল। একটা সিংহ অলরেডি তৈরি হয়ে গেছে, সেকেন্ড সিংহের কাজ চলছে। মন্দিরের বিভিন্ন জায়গায় কিছু গণেশের মূর্তি ছিল, সিদ্ধিদাতাকে পুজো দিয়েই তো মানুষ মূল পুজোতে যায়।
সেগুলো রাজ আমলে যেভাবে ছিল সেগুলো ওইভাবেই করা হবে। আর মাথার উপরে কিছু সিম্বল, মানে যেগুলো আপনার মানে ধর্মীয় কিছু সিম্বল আর কিছু লেখা ছিল, সেগুলো আমরা পুনরুদ্ধার করেছি। সেগুলো করে আবার পুরনো রূপটাকে ফিরিয়ে দেওয়ার, মানে একদম সেই প্রাচীন রূপটাকে যেমন যেটা অরিজিনাল ছিল আমরা সেটাই আমরা করে দেব। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে সেটা আমরা করে দেব। খুব ভালো চেষ্টা। আর আমি এই সম্বন্ধে জানি না, আপনার কাছে জানতে চাইবো। যতদূর জানি যে মা গোটা বছর ব্যাপী যে গয়না দামি শাড়ি পায় সেগুলো একটু নিলাম হয় আমি শুনেছি, যে ভক্তরা নিয়ে যেতে চায়। অ্যাকচুয়ালি নিলাম ঠিক নয়, যে শাড়িটা আমাদের থাকে বেনারসি বা অন্যান্য যে কাপড় থাকে, সেই কাপড়গুলো আমরা কি করি, কাপড়গুলো আমরা একটা জায়গায় স্টোর করে রেখে দিই। এই পুজোর ঠিক আগেই আমরা ওই কাপড়গুলোকে বর্ধমানে বিশিষ্ট সব মানে যারা বস্ত্র ব্যবসায়ী আছে তারা নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠান, দিয়ে ওইগুলোর একটা রেট ফিক্স আপ করেন, যে রেটটা কিন্তু বাজার থেকে অনেকটাই কম। এবারে সেই কাপড়গুলো আমরা ওই রেটে মানুষের মধ্যে বিক্রি করে দিই। কিছু কাপড় আমরা আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান এনাদের অনুপ্রেরণায় কয়েক বছর ধরে আমরা কিছু কাপড়, ভালো শাড়ি, বেনারসি ধরনের শাড়ি আমরা আলাদা করে রাখছি। কোনো গরিব মেয়ে বা অন্য কেউ দুস্থ মানুষ যদি কারো রেফারেন্সে আসে যে বিয়েতে একটা বেনারসি লাগবে, আমরা তখন ওগুলো ফ্রি অফ কস্ট দিচ্ছি, ওটা আমরা রেখে দিই। আর এমনি আমরা নবমীর দিন একটা বস্ত্র বিতরণ করি, ওখানকার কিছু কাগজ, বাইরে থেকেও কিছু কাপড় আসে, সেগুলো আমরা ওখানে বিতরণ করি। এই বিক্রয়লব্ধ যে টাকাটা, এটা আমাদের ট্রাস্ট ফান্ডে জমা পড়ে, এটা আমাদের পুজোতে বা মন্দিরে অন্যান্য ডেভেলপমেন্ট কাজে লাগে। আর গয়নার ব্যাপার যেটা বলছেন, গয়নাটাও সারা বছর মানুষ যেটা দেয় সেটা আমাদের একটা জায়গায় জমা রাখা হয়। সেই গয়নাটা আমরা ওপেন, যেদিন আমাদের নিলামটা হয় সেদিনকে আমরা ওটা ওপেন রাখি, যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারে। এবং বর্ধমানের বড় সোনার দোকানের লোকেরা ওখানে থাকে, তাদের যন্ত্রপাতি নিয়ে তারা মেপে বলে ওজন করে এই দাম। কারণ ওখানে শুধু আগের দিনের খবরের কাগজে যে রেটটা থাকে সোনার দামটা, সেটাই উল্লেখ করে করে দেওয়া হয়। কোনো ওই বানি মজুরি এই সমস্ত লাগে, জিএসটি, শুধু সোনার দামটা এটা নিয়ে নেওয়া হয়। যেটা আপনার বিক্রি হয় না সেটা আমরা গালাই করে দিই, গালাই করে সেই অর্থটা নিয়ে নিই। আবার 2-1 বছর আগে আমরা ওই রূপোটাকে গালাই করি আমরা রেখেছিলাম, সেই রূপোর দিয়ে আমাদের যে নারায়ণ আছে তার সিংহাসন হয়েছে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে একটু বড় পরিমাণ যদি সোনার পড়ে তো মায়ের আর একটু মুকুট টুকুট, মায়ের 2-1টা আরো নতুন গয়না, এইগুলো করারও আমাদের ইচ্ছা আছে। এই মোটামুটি। আর এই নমস্কারী বা প্রণামী বাবদ ওই সোনা বা শাড়ি যেগুলো থাকে, মূলত মানুষ সেন্টিমেন্ট, মায়ের শাড়ি একটা বাড়িতে রইলো, ওই সোনার টিপটা তো আর কেউ পড়বে না, কেউ ঠাকুর ঘরে বা কোনো জায়গায় রেখে দেবে, হ্যাঁ মায়ের পড়া টিপ আমার বাড়িতে আছে, মঙ্গল কামনায় মঙ্গল রাখে, এই হচ্ছে ব্যাপার। আসলে তাই, মানে মায়ের শাড়ি নিয়ে সেটা তো নিজেদের অঙ্গে অনেকে আবার অনেকের কনসেপ্ট আছে যে যাই হোক না কেন মায়ের শাড়িটা পরে যদি আমার মেয়ের বিয়ে হয় তো আমার মেয়ের মানে জীবনটা ভালো হবে, যে যেভাবেই ভাব। আচ্ছা দাদা, আমি আর একটা কথা জানতে চাইবো যে এতক্ষণ তো আমরা মায়ের পুজো নিয়েই জানলাম, বিশদভাবে নবরাত্রি পালন করা হয়, ওই 4টে দিনে বিশেষ পুজো, বিশেষ সেবা সবই জানলাম। এবার যেহেতু দুর্গাপুজোর পর কালী পুজো আসে, লক্ষ্মী পুজোও আছে মাঝখানে, তো এই লক্ষ্মী পুজো এবং কালী পুজো এই দিনগুলোতে মায়ের মন্দিরে কি কি করা? আমাদের মন্দিরে এই দুর্গাপুজো ছাড়া যে কয়েকটা বিশেষ পুজো মানে প্রোগ্রাম আমাদের হয়, সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো হয় দুটো, একদম। নবান্ন আমাদের একটা বিখ্যাত উৎসব, পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বড় উৎসব, এবং এই লক্ষ্মী পুজো, কালী পুজো বা মনসা পুজো, অন্যান্য যে পুজোগুলো হয়, আমাদের ওখানে মনসা মায়ের মন্দির আছে, সেখানে আমাদের যে সমস্ত নাগ পঞ্চমীতে বা ইয়েতে যে ডেটগুলো আছে, দশহারা, এটা পুজো হয়। এছাড়া আমাদের 5টা শিব মন্দির আছে, ইন্দ্রেশ্বর, চন্দ্রেশ্বর, রামেশ্বর, কমলেশ্বর, মিত্রেশ্বর। 5টা শিব মন্দির, আলাদা আলাদা গঠনশৈলী, আলাদা আলাদা স্টাইলের। এই 5টা শিব মন্দিরে প্রত্যহ বাবাকে ভোগ দেওয়া হয়। এছাড়া লক্ষ্মী পুজোতে আমাদের মা কিন্তু লক্ষ্মী রূপিণী, সর্বমঙ্গলা মা হচ্ছে লক্ষ্মী রূপিণী। লক্ষ্মী পুজোর দিনে যেভাবে পুজো হয় সেটাও আমাদের ওই লক্ষ্মীকে মানে মাকে সেদিনকে লক্ষ্মীর মানে
আকার চিন্তা করে লক্ষ্মী পুজো করা হয়। আপনাদের মন্দিরের সঙ্গে মা ধনেশ্বরী যে মন্দিরটা, পাশেই মন্দির, লক্ষ্মী না? ওটাও লক্ষ্মী, ওটাও রাজাদেরই আত্মীয়দেরই করা, আলাদা আলাদা পোর্শন। ওনারা ওনাদের মতো পুজো করেন, আমাদের সঙ্গে আমরা আমাদের না, ওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, কোনো বৈরিতাও নেই আমার। হ্যাঁ, পাশাপাশি মন্দির, হ্যাঁ, শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের পাশে আছে। ওটাও অনেক প্রাচীন মন্দির। আর কালী পুজোতেও আমাদের শ্যামা পুজো যেমন হয়, রাত্রিবেলায় যেমন কালী পুজো, আমাদের সেইভাবে কালী পুজোটা হয়। আর এছাড়া অন্যান্য বিশেষ পুজো পালের দিনগুলোতে আমাদের সব পুজোই আমাদের মন্দিরে হয়। এছাড়া সারা বছর প্রত্যেকটি অমাবস্যায় হোম, প্রত্যেকটি পূর্ণিমায় পূর্ণিমা পুজো, এই দুটো আমাদের মন্দিরে একদম কম্পালসারি সারা বছর যতগুলো হয়। দুটো সবকটাই কিন্তু রাত্রি পর্বে। আচ্ছা, মানে অমাবস্যায় যে অমাবস্যাটা সন্ধ্যেটা পাচ্ছে সেই সন্ধ্যেতে পুজো হয়। আর আপনার পূর্ণিমাতেও যে সন্ধ্যেটা পূর্ণিমা পাচ্ছে সেই সন্ধ্যেটা, এটা সারা বছর ধরে, মানে মাসে একটা অমাবস্যার পুজো, একটা পূর্ণিমার পুজো, এটা আমাদের একদম কম্পালসারি। নারায়ণকে সামনে রেখে, মাকে সামনে রেখে। অমাবস্যা পুজোটা মাকে সামনে রেখে করা হয়। আর পূর্ণিমা পুজোটা আমাদের নারায়ণ আছে, নারায়ণ শিলা অনেক পুরনো, সেই নারায়ণ শিলাকে সামনে রেখে আমাদের সারা বছর ধরে পুজো চলে। মন্দিরে সারা বছর ধরেই বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান হয়। মন্দির থেকে সারা বছর ধরেই যেটুকু সামাজিক কাজকর্ম, মানে মানুষকে শাড়ি টাড়ি দেওয়া বা বিভিন্নভাবে সাহায্য করা, এটা আমাদের মন্দির থেকে হয়। এছাড়া আমরা যে ডেভেলপমেন্টের কথা ভাবছি, সেই ডেভেলপমেন্টটা তৈরি হলে, মানে সেই ডেভেলপমেন্টটা হলে মন্দির আরও ফেমাস হবে, পৃথিবীব্যাপী মন্দিরের প্রচার হবে। এছাড়া আমরা মন্দিরে একটা আর্কাইভ করার চেষ্টা করছি, যেখানে বর্ধমানের ইতিহাস এবং মন্দিরের ইতিহাস আমরা সাজিয়ে রাখবো। বর্ধমানের বিশিষ্ট লেখকদের এই মন্দিরের উপরে লেখনীগুলোকে আমরা দিয়ে রাখবো। সম্প্রতি আমাদের কাছে একটা বড় পাওনা হচ্ছে যে ভারতীয় ডাক বিভাগ আমাদের সর্বমঙ্গলা মায়ের ওপরে ফার্স্ট ডে কভার বা স্ট্যাম্প তৈরি করেছে। এটা একটা বিরাট বড় প্রাপ্তি আমাদের কাছে। আর সব থেকে শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মঙ্গলময়ী মা সবার, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, সবার মঙ্গল করুন। আমাদের এই যে আপনার এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এই চ্যানেলের মাধ্যম দিয়ে যতদূর যাচ্ছে সমস্ত দর্শককে, সমস্ত ভক্তকে মায়ের এখানে আসার জন্য অনুরোধ করছি। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, মা কৃপা করুক, সবার উন্নতি হোক। আচ্ছা, আপনারা জানতে পারলেন দর্শকবৃন্দ। সুধী দর্শকবৃন্দকে অবশ্যই আমাদের সর্বমঙ্গলা মন্দিরের তরফ থেকে সুস্বাগত, এবং সুস্বাগত জানাই আমাদের স্ট্রেট কাট নিউজের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা আগাম, যে আপনাদের পুজোর ওই দিনগুলো খুব ভালো কাটুক এবং মা সর্বমঙ্গলার মন্দিরে আসুন। বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান, মায়ের সেবা, মায়ের অন্নপ্রসাদ নিতে। দাদা তো বললেনই সবসময় আপনাদের পাশে চাইছেন, আপনারা আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কারোর সাথে, আবার এই কথোপকথন পর্বে। এখানেই তাহলে শেষ করছি। নমস্কার।